প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনুষ্ঠানে স্বাগতম, টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এরপর একজন দর্শক মন্তব্য করেছেন, জাকির নায়েক তিনি প্রত্যেক প্রশ্নেরই ব্যাখ্যা সহ একটা বিস্তারিত উত্তর দিয়ে থাকেন, তবে এই ধরনের অনুষ্ঠানে আপনি 15 থেকে 30 সেকেন্ডের মতো সময় পাবেন। এখানে যদি প্রথমে উদাহরণ দেন, তারপর ব্যাপারটা ব্যাখ্যা করে বলেন, তাহলে সেখানে মডারেটর আপনাকে মাঝপথে থামিয়ে দেবেন, তখন হয়তো উদাহরণটাই বলা শেষ হবে না। তাহলে দর্শকদের মাথায় থাকবে সেই অর্ধেক বলা উদাহরণ। আর এই ধরনের পরিস্থিতিতে উত্তরটা হতে হবে খুব ছোট। যদি সেটা সম্ভব না হয় তাহলে এই সব অনুষ্ঠানে অংশ নেবেন না, সেটাই হবে সবচেয়ে ভালো। তা না হলে আপনার মতো মানুষের সময়টা খালি খালি নষ্ট হবে ডক্টর জাকিরের মতো। এই সময়টা আপনি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারবেন। শাহরুখ খানকে দেখেন, তিনি এই ধরনের আলোচনায় একজন এক্সপার্ট। প্রায় সব প্রশ্নের উত্তরই তিনি 2টা সেন্টেন্সে দিয়ে দেন। এটাই আসল। এই ধরনের পরিস্থিতির জন্য আইআরএফ এরকম 2 সেন্টেন্সের বিভিন্ন উত্তর তৈরি করতে পারে, তাহলে আপনার কথাটাও এই ধরনের অনুষ্ঠানে গুরুত্ব পাবে। এরপর ভাই জাফর বেগ লিখেছেন, আমানুল্লাহ আপনি ঠিক বলেছেন, ডক্টর জাকিরকে এমন অনুষ্ঠান অল্প কথা সেরে ফেলতে হবে। তা না হলে আমি বলবো এমন অনুষ্ঠানে যাওয়ার প্রয়োজন নেই। আপনার নিজের টিভি চ্যানেলে কথা বলা এক জিনিস, অন্য চ্যানেলের অনুষ্ঠান আরেক জিনিস। মুসলিমদের নিয়ে স্পর্শকাতর বিষয়গুলোতে অন্য চ্যানেলে আপনাকে একটু সাবধানে কথা বলতে হবে। তবে ডক্টর জাকির নায়েককে আমি তার সাহসের জন্য প্রশংসা জানাচ্ছি। সবার সামনে এভাবে সত্যি কথা বলার সাহস খুব কম মানুষেরই আছে। ডক্টর জাকিরের মন্তব্য। প্রথম মন্তব্যটার ব্যাপারে বলি, ভাই বললেন যে 30 সেকেন্ডের কম সময়ে উত্তর দিতে হবে, এ ব্যাপারে ট্রেনিং থাকা দরকার। আর বললেন যে শাহরুখ খান এই ধরনের উত্তরের ব্যাপারে এক্সপার্ট। আমি কিছুটা মানি আর কিছুটা মানি না। অনুষ্ঠানটা আরেকবার দেখবেন, শাহরুখ খান কথা বলার জন্য সেখানে পেয়েছেন 11.5 মিনিট, আর আমি পেয়েছি 3.5 মিনিট। শাহরুখ অনেকবারই 1 মিনিটের বেশি কথা বলেছেন। তাহলে আপনি বলছেন প্রত্যেক প্রশ্নের জন্য 30 সেকেন্ড করে সময়, এটা নির্ভর করছে মডারেটরের উপর। মডারেটর একজনকে দিলেন 11.5 মিনিট সময়, আরেকজনকে দিলেন 3.5 মিনিট সময়, আর আপনি বলছেন শাহরুখ এক্সপার্ট। তার মানে অনুষ্ঠানটা ভালো করে দেখেননি আপনি। কারণ শাহরুখ খান অনেকবারই 1 মিনিটের বেশি কথা বলেছেন, তাকে বাধা দেওয়া হয়নি। এরপর আপনার কথা মানি যে উত্তর ছোট হওয়া দরকার, লেকচারের মতো হওয়া যাবে না, এটা আমি মানি। তবে ছোট উত্তর দেওয়ার পরও সেটা বদলানো যেতে পারে। আমি একটা উদাহরণ দিয়েছিলাম। ধরেন কেউ আমাকে প্রশ্ন করলো যে জর্জ বুশের পলিসির ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন। সেখানে আমি বললাম, দ্য পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড। তারা নট শব্দটা বাদ দেবে, তারপর বলাবে দ্য পলিসিজ অব জর্জ বুশ আর গুড। তাহলে নট শব্দটা বাদ দিলে হবে পলিসিজ আর গুড। এখন এই কথাটা, দ্য পলিসিজ অব জর্জ বুশ আর নট গুড, হয়তো মাত্র 10 সেকেন্ড, এটাকেও এডিট করা সম্ভব। তাই কেউ এরকম উত্তর দিলে আমি বলবো সে মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট না। আমি মানে উত্তর ছোট দিতে হবে, তবে সেই অনুষ্ঠানের মডারেটর আর প্রডিউসারের উদ্দেশ্য যদি ভালো না হয়, যদি সৎ না হয়, সেখানে আপনি যদি সবচেয়ে সেরা এক্সপার্ট কেউ নিয়ে যান, আমি মিডিয়ার লোক বলেই বলছি এটা, ধরেন কথা বলছে একেবারে সেরা এক্সপার্টের সাথে, আর ধরেন আমার উদ্দেশ্য হলো তাকে কথাই বলতে দেব না আমি, যেটা আমি কখনোই করব না। কিন্তু যদি করার ইচ্ছাটা থাকে তাহলে আমি থাকবো মডারেটর, পোস্ট প্রোডাকশন আমি করব, তাকে দিয়ে এমন কথা বলাবো যে সে বিশ্বাস করবে না। এটা খুবই সোজা, এটা আমি জানি, কারণ আমি মিডিয়ার লোক। আমি শুধুমাত্র লেকচারই দিয়ে বেড়াই না, আমি পোস্ট প্রোডাকশন করি, ক্যামেরা চালাতে জানি, ভিডিও এডিটিংও পারি মাশাল্লাহ। আমি জানি এখানে কি করা যায়। তাহলে ভাই যেটা বলেছেন সেটা আংশিকভাবে সঠিক। এরপরে তিনি বললেন একজন মানুষকে ট্রেনিং দিয়ে তারপর এখানে আসতে হবে, তবে সবচেয়ে সেরা এক্সপার্ট যদি এ ধরনের কোনো টিভি শোতে আসেন আর মডারেটরের উদ্দেশ্য ভালো না, প্রডিউসারের উদ্দেশ্য ভালো না, আমি বলবো এমন শোতে যাওয়াই উচিত না। আর যদি বলেন আইআরএফ এক সেন্টেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে, আমাদের ওয়েবসাইটে এরকম অনেক উত্তর আছে, হাতে অল্প সময় আছে, এর মধ্যেই উত্তর দিতে হবে। সেখানে 1 ঘন্টার লেকচার হবে না। কিন্তু সেই অনুষ্ঠানের মডারেটরের যদি খারাপ উদ্দেশ্য থাকে আর অনুষ্ঠানের প্রডিউসার তারও উদ্দেশ্য একই, তাহলে এমন অনুষ্ঠানে না যাওয়াই ভালো। অথবা সেখানে আপনার ক্যামেরা দিয়েও রেকর্ড করবেন, অথবা যদি এমন ঘটনা ঘটে আর অনেক দর্শক যদি সেই অনুষ্ঠানের উপর মন্তব্য করেন, সেগুলো প্রচার করবেন। যেমন আজকের অনুষ্ঠানে সেই কথাগুলোই প্রচার করছি। সেই অনুষ্ঠানে ক্যামেরার পেছনে কি হয়েছিল,
চ্যানেলে যা দেখছেন তার সবকিছুই হয়তো সত্যি নয়। ধন্যবাদ ডক্টর জাকির আপনার এই মন্তব্যের জন্য। এবারে উপস্থিত দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন শুনবো। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, সোহাস এই অনুষ্ঠানে একটা মন্তব্য করেছিলেন যে বেশিরভাগ মুসলিম হলো নিয়ম না মানা মুসলিম অথবা তার ভাষায় মডারেট মুসলিম। আর নাজিব জঙ্গ বললেন যে এমন মুসলিমই আছে প্রায় 99%। এখন এই সংখ্যাগরিষ্ঠের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ? এই ব্যাপারটা সম্পর্কে আমি আপনার মন্তব্য জানতে চাই যে এদের মাধ্যমে কি ইসলামের সঠিক চিত্রটা আসলেই ফুটে উঠছে? আমি সোহা আলীর এই কথার সাথে একমত নই। আর কবির খান বললেন 99% লোক নিয়ম মানে না। উনি মানেন না সেটা জানি। উনি যদি নিজের কথা বলতেন তাহলে আপত্তি ছিল না, কিন্তু যদি বলেন 99% মানুষ ধর্মের নিয়ম মানে না, আমি একমত নই। অনেক মানুষই আছেন যারা পুরোপুরি ধর্ম পালন করেন না। তবে বর্তমানে পৃথিবীর সবগুলো ধর্মের মধ্যে, যদিও জনসংখ্যার দিক থেকে পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি অনুসারীর সংখ্যা খ্রিস্টান ধর্মে, তাদের সংখ্যা সব মিলিয়ে প্রায় 250 কোটি। তবে পরিসংখ্যান বলে সবচেয়ে বেশি ধর্ম মানে ইসলামের অনুসারীরা, মুসলিমরা সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে। আপনার প্রশ্নতে আসি, সংখ্যাগরিষ্ঠতা কি গুরুত্বপূর্ণ? না। যদি বেশিরভাগ লোক বলে 2 যোগ 2 সমান 3, তাহলে কি সেটা 3 হয়ে যাবে? না, 2 যোগ 2 সমান 4। তাহলে সংখ্যাগরিষ্ঠ সবসময় জেতে না, সবসময় জিতবে সত্য। গণতন্ত্রে মাঝে মধ্যে সমস্যা হয়। গণতন্ত্রের বেশিরভাগ লোক যদি বলে 2 যোগ 2 সমান 3, তাহলে সেটা 3 হয়ে যাবে। সেটা আসলে ঠিক না। তাই ইসলামে সংখ্যাগরিষ্ঠ মানে এই না যে তাদের কথাই ঠিক। এখন ইসলামের ব্যাপারে যদি বেশিরভাগ মানুষ বলে যে মুসলিম হলো সেই লোক যে সৌদি আরবে বাস করে, অথবা মুসলিম হলো সেই লোক যে লখনৌতে থাকে, সেটা সত্যি হয়ে যাবে না। তাহলে সংখ্যাগরিষ্ঠ জেতে না, ইসলাম ধর্মে জিতবে সত্য। আপনি যদি মুসলিমদের সংজ্ঞা জানতে চান তাহলে ডিকশনারি খুঁজে দেখতে হবে। সেখানে মুসলিমের সংজ্ঞা দেখবেন যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। তাহলে মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলে আর সর্বশেষ ও চূড়ান্ত নবীর কথাগুলো মেনে চলে। হ্যাঁ ভাই। সেই অনুষ্ঠানে শাহরুখ খান নামাজ সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন যে নামাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়ত। তার মতে এটাই হলো নামাজের আসল কথা। আমি এখন ইসলামে নামাজের গুরুত্ব সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই। হ্যাঁ, শাহরুখ খান সেখানে এরকম কথা বলেছিলেন। আর নিয়ত খুবই গুরুত্বপূর্ণ, উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়ত না থাকলে নামাজ হয়ে যাবে জিমন্যাস্টিক্স। এজন্য আমি বলেছিলাম যে শাহরুখ খানের অনেক কথাই সঠিক ছিল। তিনি বলেছিলেন যে নামাজ গুরুত্বপূর্ণ। বারখা বললেন, আপনি কি নামাজ পড়েন? এখানে বারখা দর্শকদের এটা জানাতে চাচ্ছেন যে শাহরুখ বললেন নামাজ গুরুত্বপূর্ণ, বারখার প্রশ্ন নামাজ পড়েন? শাহরুখ বললেন যে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। তার মানে শাহরুখ ইসলাম সম্পর্কে পজিটিভ মন্তব্য করলেন, আর বারখা বুদ্ধি করে সেটা তার দিকে ঘুরিয়ে দিলেন। একজন বলছে নামাজ পড়া ভালো, সে অন্তত কুফরি করছে না। যদি কেউ বলে যে নামাজ পড়ার দরকার নেই, তাহলে সে কাফির হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিসে কথা আছে যে ঈমান আর কুফরির পার্থক্য হচ্ছে নামাজ। যদি কেউ নামাজ না পড়ে তারপরেও বলে যে নামাজ ভালো, সে কাফির নয়। তিনি মানছেন যে এটা ফরজ, এটা গুরুত্বপূর্ণ, তবে তিনি পালন করেন না, পালন করতে পারেন না। এখানে শাহরুখ খান মানছেন নামাজ গুরুত্বপূর্ণ, আর নামাজের নিয়ত যে খুব গুরুত্বপূর্ণ এটাও সঠিক। তবে নিয়তের পাশাপাশি নবীজির অন্যান্য আদেশগুলো মানতে হবে। নবীজি বলেছেন নিয়ত গুরুত্বপূর্ণ। রোজার ব্যাপারে একই, নিয়ত ছাড়া রোজা হবে অর্থহীন, সেটা হবে উপোস করা। তবে নিয়তের পাশাপাশি অন্য নিয়মগুলো মানতে হবে। ভোর হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া আর পান করা বন্ধ রাখবেন। একইভাবে নামাজের ক্ষেত্রে নিয়ত ছাড়া অন্য নিয়মও আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নামাজ এটা ইসলামের দ্বিতীয় স্তম্ভ। তাওহীদের পর, এক আল্লাহকে বিশ্বাসের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ। কেন? কারণ নামাজ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। নামাজ আপনাকে সঠিক পথে রাখবে। আর এজন্য পবিত্র কোরআন সহ অনেক হাদিসে বলা হয়েছে দিনে কমপক্ষে 5 বার নামাজ পড়বেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা কবির খানকে নিয়ে। তিনি বলেছিলেন যে আমি মুসলিম,
কিন্তু ইসলামের সব রীতিকে প্রত্যাখ্যান করেছি, তবে ইসলাম আমার কালচারেই আছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? কবির খান বলেছিলেন, আমি মুসলিম তবে ইসলামের রীতিগুলো সব ত্যাগ করেছি। তাহলে তিনি মুসলিম হলেন কিভাবে? রীতি মানে কোরআন এবং হাদিসে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে। যে মানুষ ইসলাম ধর্ম পালন করে তাকে বলা হয় মুসলিম। যদি না করেন তাহলে তাকে মুসলিম বলবো কিভাবে আমরা? তাকে বলা যেতে পারে নকল মুসলিম। ইসলাম তার কালচারের ভেতরে। এখন কালচার জিনিসটা আলাদা। মুসলিম কালচার হলো এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। ইসলামিক কালচার এর মধ্যে রীতিনীতিও আছে। যদি মুসলিমদের কালচার বলেন, দেশের কালচার বলেন, সেটা আলাদা কথা। ইসলামিক কালচার বললে সেটা তো ইসলামের একটা অংশ। তিনি বলেছেন আমি ইসলামের রীতিনীতি মেনে চলি না, কিন্তু ইসলামিক কালচার মেনে চলি। আমি জানি না উনি কি বলছেন, আসলে কথাটার অর্থই বাকি। আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন ছোট্ট বিরতি।